প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকেই স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর তড়িৎচুম্বক অধ্যায়ের সাইক্লোটন যন্ত্র সম্পর্কে জানব। এর আগের ক্লাসগুলোতে আমরা বায়ো-সাভার্ট সূত্র, অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র বা সুষম চুম্বক ক্ষেত্রে আধান গতিশীল থাকলে তার ওপর কত বল ক্রিয়া করে এবং বলের অভিমুখ কত হয় সেও জেনেছিলাম। এমনকি জেনেছিলাম যে আধানটিকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে বিভিন্ন দিকে গতিশীল করলে তার গতিপথ কেমন হয়। অর্থাৎ আধানটিকে একবার চুম্বক ক্ষেত্রের দিকে গতিশীল করেছিলাম, একবার চুম্বক ক্ষেত্রের লম্ব দিকে গতিশীল করেছিলাম। দেখেছিলাম যে একটি আধানকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল করলে তার গতিপথ বৃত্তাকার হয় এবং সেই গতিপথের যে বৃত্তাকার পথে ঘোরে তার পর্যায়কাল, ব্যাসার্ধ, কম্পাঙ্ক এগুলি আমরা নির্ণয় করেছিলাম। সেখান থেকে আমরা জেনেছিলাম যে একটি আধানকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল করে দিলে কি হয়। আচ্ছা, আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তুটা আগে লিখি। আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো সাইক্লোটন যন্ত্র। সাইক্লোটন যন্ত্র খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। কিন্তু এই সাইক্লোটন যন্ত্র শেখার আগে আমরা যেটা বলছিলাম সেটা একটু লিখি। কয়েকটা জিনিস কি শিখেছিলাম? আহিত কণাকে, আহিত এই সাইডে লিখে রাখি, কাজে লাগবে। আহিত কণাকে সাইডে না লিখে তলায় লিখি, পরে মুছে দেবো। সাইডে ছবি আঁকতে কাজে লাগবে। কি এগুলো শিখেছিলাম, কি শিখেছিলাম সেটাই একটু লিখে নিচ্ছি। আহিত কণাকে কি হয়, চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল করলে, চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল করলে আধানটি বৃত্তাকার পথে আবর্তন করে, আর সেই বৃত্তপথের ব্যাসার্ধ কত হয়? বৃত্তাকার পথের ব্যাসার্ধ হয় আর সমান mv/qb, আর পর্যায়কাল হয় কত? 2πm/qb। এটা আমরা বের করেছিলাম, তাই না? পর্যায়কাল। কম্পাঙ্ক কত হয়? কম্পাঙ্ক হয় 1/2πqb/m। আগের ক্লাসে এগুলো বের করেছিলাম। যারা বুঝতে পারছো না বা এই ক্লাসগুলো করোনি, একবার দেখে নাও, বুঝতে সুবিধা হবে। আর এই কম্পাঙ্কটির, এই যে কম্পাঙ্কটি, এইটাকেই আমরা নাম দিয়েছিলাম সাইক্লোটন কম্পাঙ্ক। সাইক্লোটন কম্পাঙ্ক কি শিখেছিলাম? দেখেছিলাম যে ওই আহিত কণাটি যে বৃত্তাকার পথে আবর্তন করে তার ব্যাসার্ধ বেগের উপর নির্ভর করে। অর্থাৎ দেখো, এই সমীকরণটা দেখলেই বুঝতে পারছি আর সমানুপাতি ভি, অর্থাৎ আহিত কণাটির বেগ যত বাড়তে থাকে তার ব্যাসার্ধ তত বাড়ে। কিন্তু আহিত কণাটির পর্যায়কাল বা কম্পাঙ্ক যাই বলো, বেগ বা ব্যাসার্ধের কোনোটির ওপর নির্ভর করে না। এই যে আহিত কণাটির পর্যায়কাল বা কম্পাঙ্ক বেগ বা ব্যাসার্ধের উপর নির্ভর করে না, এই বৈশিষ্ট্য বা এই ধর্মকেই কাজে লাগিয়ে সাইক্লোটন যন্ত্র তৈরি করা হয়েছে। মানে আমরা বলতে পারি আহিত কণাকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল করলে আধানটি বৃত্তাকার পথে আবর্তন করে। আর কি আবর্তনকাল, আধানটির আবর্তনকাল বা পর্যায়কাল, আবর্তনকাল বা পর্যায়কাল কি হয়? আহিত কণার বেগ
বা ব্যাসার্ধের উপর নির্ভর করে না। এটা প্রমাণ করেছি ওই যে সমীকরণগুলো এই পাশে লেখা আছে, এই সমীকরণগুলো থেকেই আমরা জানি, বা আগের ক্লাসে এগুলো প্রমাণ করা হয়েছিল। ব্যাসার্ধের উপর কি হচ্ছে, নির্ভর করে না, তাই তো? ফলে কি হয়, এই ধর্মকে, এই যে ব্যাসার্ধের উপর নির্ভর করছে না, এই ধর্মকে বা এই বৈশিষ্ট্যকে লিখে, এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে সাইক্লোটন যন্ত্র তৈরি করা হয়। কোন বৈশিষ্ট্য? এই যে নির্ভর করে না, বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে, বৈশিষ্ট্যকে ব্যবহার করে সাইক্লোটন তৈরি করা হয়েছে। সাইক্লোটন তৈরি করা হয়। সাইক্লোটন যন্ত্রটা কি সেটা তো শিখতে হবে না, কোন বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে তৈরি করা হলো সেটা নয় বুঝলাম, কিন্তু সাইক্লোটন যন্ত্রটা কি? সাইক্লোটন যন্ত্র কি যেন আহিত কণার গতিবেগ বৃদ্ধি করার যন্ত্র। অর্থাৎ আমরা বলতে পারি, এখানে একটু লিখে, সাইক্লোটন যন্ত্রটা কি? আহিত কণার গতিবেগ বৃদ্ধি করার যন্ত্র। বৃদ্ধি করা, বুঝে গেল? বা এর আরেকটা নাম কি যেন, এর নাম হচ্ছে ত্বরক যন্ত্র। কার? সাইক্লোটন যন্ত্রের আরেকটি নাম ত্বরক। ত্বরক বা ত্বরণ সহ, ত্বরণ শব্দ থেকে এসে ত্বরক, ত্বরক যন্ত্র বলা হয় কাকে? সাইক্লোটন যন্ত্রকে। ত্বরক মানে কি? ত্বরণ সৃষ্টি করে। ত্বরণ সৃষ্টি করে মানে কি? বেগ বাড়ায়, বেগ বৃদ্ধি, বা না, বৃদ্ধিকেই তো ত্বরণ বলে, তাই বেগ বৃদ্ধি করে বলে এই যন্ত্রটির নাম হচ্ছে ত্বরক যন্ত্র। তাহলে আমরা সাইক্লোটন যন্ত্র বুঝলাম। আচ্ছা, আয়তকণার গতিবেগ বৃদ্ধি করা, এই বৃদ্ধি করে আমাদের লাভটা কি? দেখো, আমরা এর আগে কিছু নিউক্লিয় বিক্রিয়া সম্পর্কে নিশ্চয়ই জেনেছি, তোমাদেরও মনে আছে, যেমন নিউক্লিয় সংযোজন বিভাজন বিক্রিয়া। কি করা হয়? একটি ভারী পরমাণু নিউক্লিয়াসে নিউটন দিয়ে, তীব্র গতি নিউটন দিয়ে বা ধীর গতিশক্তি সম্পন্ন নিউটন দিয়ে আঘাত করা হয়। এই যে নিউটনকে গতিশীল করে বা কোনো একটি বিক্রিয়ায় আলফা কণাকে বা প্রোটন কণাকে আঘাত করা হবে, এবং এই যে আলফা কণা বা প্রোটন কণার নির্দিষ্ট শক্তি সম্পন্ন আলফা কণা বা প্রোটন কণাকে দিয়ে আঘাত করতে গেলে আমরা আলফা কণা বা প্রোটন কণাটাকে কিভাবে শক্তি দেবো, বা প্রোটন কণার শক্তি বাড়াবো কি করে? এই যে প্রোটন কণা বা আলফা কণা বা ইলেকট্রন কণা যাই বলো, যে কোনো আহিত কণার শক্তি বৃদ্ধি করা যাচ্ছে সাইক্লোটন যন্ত্রের সাহায্যে। প্রকৃতপক্ষে গতিবেগ বৃদ্ধি করা যায়, গতিবেগ বৃদ্ধি করা গেলেই কি হবে? শক্তিও বৃদ্ধি পাবে। তাই এটাকে বলা হচ্ছে ত্বরক যন্ত্র। অর্থাৎ আমরা সাইক্লোটন যন্ত্রের সাহায্যে আহিত কণার গতিবেগ বৃদ্ধি করি, সেটাই বুঝলাম। সাইক্লোটন যন্ত্রটা কিভাবে কাজ করে বা সাইক্লোটন যন্ত্রের গঠনটা একটু বুঝি আগে। এবার আমরা তাহলে কি বুঝবো? এগুলো একটু মুছে দিই, এগুলো তোমাদের লেখা তো আর থাকবে, আমি একটুখানি লিখে নেবো, না থাক। কেমন দেখো, এখানটা একটু ছোট ছোট করে এই ফর্মুলা কটা লিখে রাখি, কাজে লাগবে। কি? আর সমান এম ভি বাই কিউবি, আর কম্পাঙ্কটা লেখা থাক, কম্পাঙ্ক বা পর্যায়কাল যা খুশি লিখতে পারো, কিউবি বাই এম। এটা আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি। এই সম্পর্কগুলোই কাজে লাগবে, দু পাশে লেখা থাকবে যাতে ভুলে না যায়। কেমন বিষয়টি দেখো, যন্ত্রটি দেখতে কেমন যেন, প্রথমে একটি স্থানে চুম্বক ক্ষেত্র নেওয়া হয়। এখন আমি বোর্ডের তলায় আঁকছি, অনুভূমিক তলে, ধরো এখানে একটি চুম্বক ক্ষেত্র নেওয়া হলো, হয়েছে? এই চুম্বক ক্ষেত্রে, এই ঘরের মেঝে এরকম একটি চুম্বক ক্ষেত্র আছে, সেই চুম্বক ক্ষেত্রে দুটো বক্স বসানো হয়। বক্স বলতে কেমন জানো? জ্যামিতি বক্স যেমন দেখতে, জ্যামিতি বক্স কি হয়? এরকম আয়ত, ইটের মতো দেখতে, আয়ত ঘন, ভিতরটা ফাঁপা, এরকম দুটো বক্স পাশাপাশি বসানো হয়। তবে সেই বক্সগুলো দেখতে ওরকম জ্যামিতি বক্সের মতো পুরো আয়তাকার নয়, ডি আকৃতির বক্স দুটো বসানো হয়। এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্রের অভিমুখটা ধরো বোর্ডের তলের সঙ্গে বাইরের দিকে, অর্থাৎ এখানে আমি একটি চুম্বক ক্ষেত্র বোঝানোর জন্য ডট দিয়ে গোল দিলাম। পুরো জায়গা জুড়ে আছে, আমি 4টে জায়গায় শুধু দিলাম। ভাবো না যে চুম্বক ক্ষেত্র কেবলমাত্র এই বিন্দুগুলোতেই আছে, চুম্বক ক্ষেত্রটা এই পুরো তল জুড়েই আছে। এই চুম্বক ক্ষেত্রে দুটো ডি রাখা হলো, এই একটি ডি, মানে বক্স, ডি বলতে এখানে বক্স বোঝাচ্ছে, ফাঁপা, জ্যামিতি বক্সের মতো দেখতে একদম একই, শুধু আকৃতিটা ডি এর মতো, ইংরেজি লেটার ডি এর মতো,
এগুলোকে ডিও বলা হয়। আমরা কি করলাম তাহলে, দুটো ডি রাখলাম। একটা কথা খেয়াল রেখো, এই ডিগুলো কিন্তু যেন ভেবো না নিরেট, এর ভিতরটা ফাঁপা, একদম বক্সের মতো, শুধু বক্সের আকৃতি কি ডি এর মতো, ইংরেজি ডি লেটারের মতো, তাই এদের নামও দেওয়া হলো ডি। হলে এই যে এরকম একটা ডি আছে, এখানে একটা ডি আছে, আশা করি বুঝতে পেরেছি। দুটো ডি চুম্বক ক্ষেত্রে বসানো আছে, আর এই দুটো ডি এর মাঝখানে না কিছুটা ফাঁকা আছে। কি করা হচ্ছে, এই দুটো ডি কে একটি উচ্চ এসি ভোল্টেজের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এটা হচ্ছে এসি বিভব উৎস, এসি উৎস লিখে দিই, এসি উৎসের সঙ্গে যুক্ত করা হলো। যুক্ত করলে কি হবে, এই দুটো ডি নির্দিষ্ট সময় অন্তর একবার পজিটিভ একবার নেগেটিভ হবে, মেরু পরিবর্তিত হবে, এসি উৎসের মেরুটা পরিবর্তিত হয়, ফলে একবারে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ হতে থাকবে, মেরু দুটো পরিবর্তিত হতে থাকবে। আর কি করা হয়, আর কিছু নয়, আর এখানে একটি ছোট্ট মতো ছিদ্র করা থাকে, ছিদ্র হলো। এই হলো পুরো যান্ত্রিক ব্যবস্থা। এবার কি করা হয় যেন, এসি উৎস, তো ধরো এসি উৎসের আমি এই যে এখানে এসি উৎসটা যুক্ত করেছি, তার ভোল্টেজটা হচ্ছে 1000 হার্জ, 1000 ভোল্ট ধরলাম, মানে এসি উৎসের বিভব হচ্ছে 1000 ভোল্ট। যেমন আমাদের বাড়ির এসি উৎসের বিভব হচ্ছে 220 ভোল্ট, আমি যে এসি উৎসটা যুক্ত করেছি 1000 ভোল্টের, উচ্চ ভোল্টেজের এসি উৎস যুক্ত করলাম। আচ্ছা, মানে এই দুটো পাতের মধ্যে বা দুটো ডি এর মধ্যে যে কোনো মুহূর্তে বিভব পার্থক্য 1000 ভোল্ট, এই পাত এবং এই পাতের মধ্যে বিভব পার্থক্য 1000 ভোল্ট হলো। এবার কি করলাম, ঠিক মাঝখানে ব্যবস্থা আছে, সেরকম যান্ত্রিক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে, ঠিক মাঝখানে একটি আহিত কণাকে অবশ্যই ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক আহিত কণা হতে হবে। অর্থাৎ আহিত কণা, ধরো একটি প্রোটন নিলাম সুবিধার্থে, যে কোনো আহিত কণা না যায় আমি প্রোটন নিলাম, একটি ধনাত্মক বা ঋণাত্মক আহিত কণাকে কি করা হলো যেন, এই চুম্বক ক্ষেত্রটা কোন দিকে আছে, এইভাবে আছে, পুরো তল জুড়েই আছে, আমি শুধু 4টে পয়েন্ট দেখিয়েছি কিন্তু আছে সমগ্র তল জুড়ে। এবার আধানটাকে এই দিকে গতিশীল করা হলো, কোনো একদিকে, ধরো এদিকে গতিশীল করলাম, বা এদিকে করতে পারি বা এদিকে করতে পারি। দেখো তুমি যেদিকেই গতিশীল করো, এই যে আমি যে দিকগুলো দেখালাম, প্রত্যেকটি ক্ষেত্রে আধানের বেগের অভিমুখ এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখ পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকছে। কেন, দেখো চুম্বক ক্ষেত্রের অভিমুখ এদিকে, আর আধানটাকে আমি এই দিক বরাবর গতিশীল করেছি বা এই দিক বরাবর গতিশীল করেছি বা এই দিক বরাবর গতিশীল করছি, তো ফলে আধানটি সর্বদা চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হচ্ছে। আর আধানটি চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হলেই আমরা একটু আগেই শিখেছি যে ও বৃত্তাকার পথে ঘুরতে শুরু করে, এর আগের ক্লাসে শিখেছিলাম, ফলে আধানটি দেখবে বৃত্তাকার পথে ঘুরতে শুরু করে, অর্থাৎ এরকম সোজা যাবে না, ও এখান থেকে ঘুরে কোনো একটি ডি এর মধ্যে প্রবেশ করবে। কেন ডি এর মধ্যে প্রবেশ করবে, তো এগুলো তো ফাঁপা, ভিতরটা ফাঁপা হয়ে আছে, এবার কোন ডি এর মধ্যে প্রবেশ করবে, একে যখন গতিশীল করা হচ্ছে সেই মুহূর্তে ধরো এই ডিটা পজিটিভ আর এই ডিটা নেগেটিভ আছে, হলো। ফলে কি হবে, নেগেটিভ হওয়ার জন্য, আর আমি যেহেতু প্রোটন কণা গতিশীল করেছি, প্রোটন কি ধনাত্মক আধানে আহিত, ফলে এই ঋণাত্মক ডি এর মধ্যেও প্রবেশ করবে, কারণ ঋণাত্মক ডি ওকে কি করবে, আকর্ষণ করবে। কেন আকর্ষণ করবে, কারণ প্রোটনটা পজিটিভ। তাহলে ঋণাত্মক আধানযুক্ত ডি এর মধ্যে প্রবেশ করার পরে ও কি করবে, দেখো ও এখান থেকে প্রবেশ করে এই বৃত্তাকার পথে ঘুরবে, সেই বৃত্তাকার পথটির ব্যাসার্ধ কত হবে ওই সূত্র অনুসারে নির্ধারণ করব, অর্থাৎ আর সমান হবে কত, এম ভি বাই কিউবি। এখানে নিশ্চয়ই প্রত্যেকটি পথ চিনতে পারছো কোনটা কি পথ। এমটা হলো যে প্রোটনটির ভর, আমি যেহেতু এখানে প্রোটনকে গতিশীল করেছি, ভিটা কত বেগে গতিশীল করেছে, কিউটা আধান মানে প্রোটনের চার্জ কত, আর বিটা যে চুম্বক ক্ষেত্রে গতিশীল করেছি তার মান। ওই বৃত্তাকার পথে ঘুরে দেখো এই বৃত্তাকার পথটা ঘুরতে ওর কত সময় লাগবে, এখান থেকে এই ডি এর মধ্যে প্রবেশ করার পর এরকম বৃত্তাকার পথে ঘুরে এই ডিটার প্রান্তে যখন আসবে তার সময় লেগে যাবে টি। টি সমান কত আসবে, আমরা একটু আগে শিখছিলাম টি সমান হয়, ওই যে কম্পাঙ্ক লেখা আছে ওখান থেকে লিখতে হবে টি সমান 2 পাই এম বাই কিউবি, এর অর্ধেক সময় লাগবে, তাই তো। কেন, পুরো বৃত্তাকার পথটা ঘুরতে টি সময় লাগে, এই যে টি এর মানটা এখানে মুছে দিয়েছি, 2 পাই এম বাই কিউবি, পুরো বৃত্তাকার পথটা ঘুরতে। আর যেহেতু এটা অর্ধবৃত্ত ঘুরে এই প্রান্তে এলো,
কেন? দেখো বৃত্তাকার পথটা পুরো ঘুরতে পারবে না এই ডি এর মধ্যে, পুরো বৃত্তাকার পথটা ঘুরতে গেলে এই ডি এর মধ্যে প্রবেশ করতে হবে। ফলে এইটুকুনি ঘুরতে সময় লাগলো কত? এইটা, অর্ধেক সময়। আবার যখনই প্রোটনটা ঘুরে ঠিক এই ডি এর প্রান্তে আসছে, যদি সেই মুহূর্তে কি হয়ে যায়, এটা নেগেটিভ আর এবং এটা পজিটিভ, অর্থাৎ যদি সেই মুহূর্তে এসি উৎস ব্যবহার করার জন্য ডি দুটে মেরু পরিবর্তিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে কি করবে এই ডিটি, দেখো যে ডিটি ওপারে আছে এই ডিটি এই প্রোটনটাকে আকর্ষণ করবে, কারণ প্রোটন তো পজিটিভ, একটু আগেই বলছিলাম, আর এই নিজের ঋণাত্মক, ফলে আকর্ষণ করে নেবে। অর্থাৎ এই ডিটি এই মাঝখানের যে অঞ্চলটা, মাঝখানে তড়িৎ ক্ষেত্র আছে কত বিভবের, 1000 ভোল্টের তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্র অতিক্রম করে এই ডি এর মধ্যে প্রবেশ করবে। 1000 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করে এই ডি থেকে এই ডিতে প্রবেশ করবে। আর 1000 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করার জন্য ও শক্তি অর্জন করবে। আমরা জানি কোনো আহিত কণা ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে গেলে অর্জিত শক্তি, শিখেছিলাম তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে, অর্জিত শক্তি ই সমান হয়, বা ইউ দ্বারা লিখেছিলাম সেই শক্তিটাকে, ইউ সমান হয় বিভব পার্থক্য বাই আধান। অর্থাৎ এখানে এই প্রোটনটা এই ডি থেকে এই ডিতে যেই মুহূর্তে প্রবেশ করছে সেই মুহূর্তে ওর শক্তি কতটা বেড়ে যাচ্ছে, দেখো 1000 ইন্টু প্রোটনের আধান। প্রোটনের আধান এখানে বসিয়ে দিলে হবে, আমি আর বসাচ্ছি না, কিউ, ইলেকট্রনের সমান প্রোটনের আধান কিন্তু পজিটিভ, এই শক্তিটা অর্জন করলো এই ডি থেকে এই ডিতে যখনই প্রবেশ করছে। আর কেন প্রবেশ করছে? কারণ এই আহিত কণাটি ঘুরে যখন এই ডি এর প্রান্তে এসেছিল, এর মেরুটা পরিবর্তিত হয়ে গেছে, এই নেগেটিভ হয়ে গেছে, এই আকর্ষণ করছে, ফলে এই ডি থেকে এই ডিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওর শক্তি বাড়ছে। শক্তি বাড়লে কি হচ্ছে, যেই ওর শক্তি বাড়ছে সঙ্গে সঙ্গে ওর বেগও বেড়ে যাচ্ছে। শক্তি বাড়ার অর্থ কি, বেগ বাড়ছে, বেগ বাড়লে কি হচ্ছে, ব্যাসার্ধ বাড়ছে। অর্থাৎ ইলেকট্রনটা যেই 1000 ইন্টু কিউ পরিমাণ শক্তি অর্জন করলো, ইলেকট্রন বলছি প্রোটনটি যেই 1000 ইন্টু কিউ পরিমাণ শক্তি অর্জন করলো করে এই ডি এর মধ্যে প্রবেশ করলো, তখনও কিন্তু আগের চেয়ে একটু বড় ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে। এই ডি এর মধ্যে যে ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরেছিল এই ডি এর মধ্যে, তার থেকে বেশি ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে। কেন? ওই যে তড়িৎ ক্ষেত্র অতিক্রম করার জন্য ওর শক্তি বেড়ে গেল, গতিশক্তি বাড়লো, গতিশক্তি বাড়লো মানে বেগ বাড়লো, বেগ বাড়লো মানে ব্যাসার্ধ বাড়লো। এই সম্পর্ক থেকে বুঝতে পারছি। এবারে একটা প্রশ্ন দেখো, এই ডি এর মধ্যে এই ব্যাসার্ধটা ঘুরতে ওর যা সময় লেগেছিল, এই ডি এর মধ্যে কি হচ্ছে, আরো বেশি ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে কি সময় বেশি লাগবে? কি মনে হয়? না, সময় কিন্তু এই ডি এর মধ্যে যতটা লেগেছিল, অর্থাৎ এই সময় এই ডি এর মধ্যেও আবর্তন করতে সেই একই সময় নেবে। কেন? কারণ আমরা জানি যে পর্যায়কাল, দেখো এই পর্যায়কাল বেগ বা ব্যাসার্ধের কোনোটার উপর নির্ভর করে না। আহিত কণাকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছুঁয়ে দিলে আহিত কণার পর্যায়কালটি দেখো বেগ বা ব্যাসার্ধের কোনোটির উপর নির্ভর করে না। ফলে এখানে ঘুরতে যতটা সময় নিয়েছে এখানে ঘুরতেও ঠিক সেই সময় নেবে। আর ঘুরে যখন এই বিন্দুতে এসে পৌঁছাবে ঠিক সেই মুহূর্তে এইটার মেরু পরিবর্তিত হবে, কারণ এ তো নির্দিষ্ট সময় অন্তর পাল্টে যাচ্ছে, এ নেগেটিভ হবে এ পজিটিভ হবে। হলে কি হবে, দেখো আবার কি করবে, এই ডিটা আকর্ষণ করবে, করে যেই আকর্ষণ করবে এই তড়িৎ ক্ষেত্র অতিক্রম করে আসবে মানে শক্তি বাড়বে, ব্যাসার্ধ বাড়বে, আর একটু বড় ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে কিন্তু শক্তিটা বাড়লো, সময় একই নেবে। আবার যখন এখানে আসবে আবার এটা কি হয়ে যাবে, নেগেটিভ, এটা কি হয়ে যাবে পজিটিভ, কারণ এ তো নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তিত হচ্ছে। বাহ্যিক এসি উৎস মানে কি, যার কম্পাঙ্ক বা যার মেরু নির্দিষ্ট সময় অন্তর পাল্টে যায়, এর যে মেরুটা পাল্টাচ্ছে সেই সময়ে যদি এ ঘুরে আসতে পারে অর্ধেক পথ, তাহলে ও সঙ্গে সঙ্গে আবার আকৃষ্ট হয়ে এই ডি থেকে এই ডিতে প্রবেশ করবে। এইভাবে বারবার যতবার তড়িৎ ক্ষেত্র অতিক্রম করবে দেখো ততবার ওর শক্তি 1000 ইন্টু কিউ করে বাড়বে। দেখো এখানে একবার বেড়েছিল, এই যে পথটা লক্ষ্য করে এখান থেকে শুরু করেছিল, তো এই ডিটা অতিক্রম করলে 1000 কিউ, এই ডিটা অতিক্রম করলে 1000 কিউ মানে 2000 কিউ হলো। তারপরে এই যখন অতিক্রম করছে 3000 কিউ, এই যখন অতিক্রম করছে 4000 কিউ, মানে কি আস্তে আস্তে শক্তি বাড়ছে, শক্তি বাড়ছে মানে বেগ বাড়ছে। ফলে আহিত কণাটি এইভাবে গতিশক্তি বাড়াতে থাকলে বাড়াতে বাড়াতে একটা সময় এই ছিদ্র দিয়ে বাইরে নির্গত হয়ে যাবে। আমরা এখন কত শক্তির আহিত কণা চাইছি তার উপর নির্ভর করবে, এই মানগুলো পরিবর্তন করে এমনভাবে বসাবো যে আমি ধরো 4000 ইন্টু কিউ পরিমাণ শক্তি চাই, অর্থাৎ ইলেকট্রনটি দুবার অতিক্রম করলে হয়ে যায়, কারণ একবার অতিক্রম করলে 1000, এই একবার 2000, তিনবার, চারবার, অর্থাৎ দুবার পূর্ণ আবর্তন করলে ও 4000 কিউ শক্তি পেয়ে যাবে, করে বের করে দেবো। সেই ব্যবস্থা করা হয় যে যাতে দুবার পূর্ণ আবর্তন করার পর ও ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে আসতে পারে, তারও ব্যবস্থা করা হয়।
এইভাবে কি করা হচ্ছে দেখো, মাত্র 1000 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করে কত শক্তি, যতবার ওকে অতিক্রম করাবে তত শক্তি, তত গুণ শক্তি অর্জন করবে। অর্থাৎ অল্প বিভব পার্থক্যের মধ্যে দিয়ে বারবার চালনা করে ওর শক্তি বাড়ানো হচ্ছে। এই জন্য এই যন্ত্রকে ত্বরক যন্ত্র বা সাইক্লোটন যন্ত্র বলে। তবে এই যন্ত্রটার গঠনটা বুঝলাম, কিভাবে কাজ করে বুঝলাম। মূল নীতি কোনটা বলো তো? মূল নীতি হলো যে এই আহিত কণাটি বৃত্তাকার ডি এর মধ্যে প্রবেশ করার পর অর্ধবৃত্তাকার পথ ঘুরে আসতে যে সময় নেবে, অর্থাৎ এই আহিত কণাটির পর্যায়কালের অর্ধেক এবং এই এসি উৎসের কম্পাঙ্ক বা পর্যায়কালের অর্ধেক দুটোই সমান হবে, যেটাকে বলা হয় অনুনাদের শর্ত। অর্থাৎ আমরা এখন কি শিখব? এখন শিখব যে সাইক্লোটন যন্ত্র কাজ করার শর্ত, বা বলতে পারি এটা কি অনুনাদের শর্ত। খুব গুরুত্বপূর্ণ। অনুনাদের শর্তটা কি? অনুনাদের শর্তটা বলছে যে আহিত কণার অর্ধ পর্যায়কাল কার সঙ্গে সমান হবে? আহিত কণার অর্ধ পর্যায়কাল এই যেন এসি উৎসের অর্ধ পর্যায়কালের সঙ্গে সমান হয়। কারণ কি? কারণ ও যখন অর্ধেক পথ ঘুরে আসবে, মেরুটাকে পাল্টাতে হবে। এই দুটো যদি না মেরু পাল্টায়, তাহলে আহিত কণাটা এই ডি থেকে এই ডিতে প্রবেশ করবে না, আর প্রবেশ না করলেও তো কোনো গল্পই হবে না। ফলে আমি ওই কারণেই বলছি যে অনুনাদের শর্তটা কি? শর্তটা হচ্ছে যে আহিত কণার অর্ধ পর্যায়কাল আর এসি উৎসের অর্ধ পর্যায়কাল সমান হবে। পর্যায়কাল সমান মানে বলতে পারি যে আহিত কণার পরের লাইনে আমরা কি বলতে পারি? আহিত কণার পর্যায়কাল কার সঙ্গে সমান হবে? আহিত কণার পর্যায়কালটা এসি উৎসের পর্যায়কালের সমান হবে। অর্ধ পর্যায়কাল অর্ধেক অর্ধেক তুলে দিলাম, ফলে পর্যায়কালের সঙ্গে সমান হবে। বা বলতে পারো কি, বা বলতে পারো যে বলতে পারো কথাটা, তাই না? আহিত কণার কম্পাঙ্কটা কি হবে? এসি উৎসের কম্পাঙ্কের সঙ্গে সমান হবে, তবেই কাজ করবে। আর এসি উৎসের কম্পাঙ্ক কত? আমরা কিছু একটা ধরলাম যে এই উৎসটা ব্যবহার করছি, এর কম্পাঙ্ক N0। যেমন আমরা যদি বাড়ির ভোল্টেজ এসি উৎস যুক্ত করতাম, সেক্ষেত্রে বিভব হতো কত? 220 ভোল্ট, কম্পাঙ্ক হতো 50 হার্জ। আর আহিত কণার কম্পাঙ্ক কত? আহিত কণার কম্পাঙ্কের ফর্মুলা আমরা জানি 1/2 পাই QB/M সমান কত হবে? N0। এই হলো শর্ত। N0টা কি? এর কম্পাঙ্ক। এর কম্পাঙ্ক এবং আহিত কণার কম্পাঙ্ক সমান হতে হবে, এই যে হলেই তবেই যন্ত্রটি কাজ করবে। এটাকে বলা হয় অনুনাদের শর্ত। ওই জন্য আমরা বলেছিলাম যে আহিত কণাকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছুঁড়ে দিলে বা গতিশীল করলে বৃত্তাকার পথে ঘুরে, সেই বৃত্তাকার পথের পর্যায়কালটা বলেছিলাম এই কম্পাঙ্কটাকে সাইক্লোটন কম্পাঙ্ক, বা এই যে কম্পাঙ্ক এটাকে আমরা সাইক্লোটন কম্পাঙ্ক বলেছিলাম এই কারণে। এখন আমরা কোনো একটি সাইক্লোটন যন্ত্র দিয়ে যে কোনো শক্তির আহিত কণা পেতে পারি না, যে কোনো শক্তি। আচ্ছা, আরেকটা কথা বলি যে আমরা তো আধানকে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করলে 1000 × কিউ শক্তি পাচ্ছিলাম, বা ইলেকট্রন বা প্রোটন হলে 1000 × ইলেকট্রনের আধান বসালে কি চলে আসছে? ইলেকট্রন বা প্রোটনের আধান বসালে 1000 ইলেকট্রন ভোল্ট শক্তি পেতাম। অর্থাৎ একটি প্রোটনকে 1000 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে 1000 ইলেকট্রন ভোল্ট, ধরো আমার 5000 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রোটন দরকার, তাহলে আমি 5000 বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করব, এটা 5000 দিলেই তো হয়ে যেত। তাহলে এই যন্ত্র তৈরি করার দরকার ছিল না। দুটো প্লেট করব, দুটো এরকম পাত, কেমন দেখো, এই একটি পাত, এই একটি পাত, যাদের বিভব পার্থক্য 5000 ভোল্ট। এবার একটি প্রোটন বা ইলেকট্রনকে ছেড়ে দেবো, ও কত শক্তি অর্জন করবে? এটা আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে শিখেছিলাম তো, যে বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করলে আহিত কণা শক্তি অর্জন করে। তাহলে এই সাইক্লোটন যন্ত্রের প্রয়োজনীয়তা কি? 5000 ভোল্ট বিভব পার্থক্য না পেলে, কিন্তু তোমাকে যদি বলি 10⁻12 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রোটন দরকার আমাদের কোনো একটি নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে, তুমি কি এত বিভব পার্থক্য পাবে? 10⁻6 মানে 12 মানে 1-এর পরে 12টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এত ভোল্ট বিভব পার্থক্য
মধ্য দিয়ে প্রোটনকে চালনা করতে হবে। আর এত ভোল্ট বিভব পার্থক্য আমরা পাবো না বলেই অল্প বিভব পার্থক্যের মধ্যে দিয়ে বারবার চালনা করব। যেমন দেখো এখানে 5000 প্রয়োজন ছিল, তো 1000 ভোল্ট নিলাম, নিয়ে 5 বার চালনা করলাম। এমন ব্যবস্থা করলাম যাতে 5 বার অতিক্রম করে, একটা ডি থেকে আরেকটা ডিতে 5 বার যায়, গেলে 5000 ভোল্ট পেয়ে যাচ্ছে। যদি 20000 ভোল্ট প্রয়োজন হতো 10 বার ঘোরাতাম, পূর্ণবৃত্ত 10 বার ঘোরালে 20000 ইলেকট্রন ভোল্ট শক্তি অর্জন করতো। অর্থাৎ কি, আর উচ্চ বিভবের প্রয়োজন হচ্ছে না, কম বিভবে বারবার ঘুরিয়ে উচ্চ শক্তি পাওয়া যাচ্ছে। এই হলো সাইক্লোট্রন যন্ত্রের একটি সুবিধা। মানে আমাকে উচ্চ শক্তি পাওয়ার জন্য বা উচ্চ শক্তি সম্পন্ন আহিত কণা পাওয়ার জন্য উচ্চ বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করতে হচ্ছে না, অল্প বিভব পার্থক্যের মধ্যে দিয়ে বারবার চালনা করে সেই শক্তিটা পাওয়া যাচ্ছে। এটাই জন্যই সাইক্লোট্রন যন্ত্র ব্যবহার করা হয়। সাইক্লোট্রন যন্ত্র কিন্তু খুব একটি দামি যন্ত্র। মানে আমি বলতে চাই যে এটা খুব যে সচরাচর তুমি সব জায়গায় দেখতে পাবে এরকম নয়, খুব কম কয়েকটি যন্ত্র আছে সারা ভারতবর্ষের মধ্যে। কারণ এই যন্ত্রগুলি তৈরি করতে খুব ব্যয় সাপেক্ষ ব্যাপার, এবং এটা মেনটেনেন্স করাও খুব ব্যয় সাপেক্ষ। হ্যাঁ, এখান থেকে যেটা বলতে চাইছিলাম, তাহলে সাইক্লোট্রন যন্ত্রের গুরুত্ব খানিকটা হলেও আমরা বুঝতে পারলাম। সাইক্লোট্রন যন্ত্রের সাহায্যে কি আমরা যে কোনো শক্তির আহিত কণা পেতে পারি? না। কেন বলো তো? কারণ একে বৃত্তাকার পথে ঘুরতে দিলে বা সাইক্লোট্রন যন্ত্র যখন আহিত কণাকে ঘোরাবো, ও যতবার ঘুরবে ততবার ওর কী হবে, শক্তি বাড়বে, শক্তি বাড়লে বেগ বাড়বে, বেগ বাড়লে ব্যাসার্ধ বাড়বে। ফলে একটা সময় ও বাইরে বের হয়ে যাবে, কারণ একটা সময় আর ডি এর ব্যাসার্ধ থেকে বেশি ব্যাসার্ধের ও ঘুরতে পারবে না। এই যে ডি নিয়েছিলাম তার ব্যাসার্ধ যা, তার থেকে বেশি ব্যাসার্ধের বৃত্তাকার পথ ও ঘুরতে পারবে না। এর থেকে বেশি ব্যাসার্ধের বৃত্তাকার পথ ওর পক্ষে ঘোরা সম্ভব নয়। ফলে ওর চেয়ে বেশি ব্যাসার্ধের বেগে ঘোরা সম্ভব নয় বলে ও বের হয়ে যাবে। তুমি বলবে স্যার আমি বড় ডি তৈরি করব, যত বড় ডি তৈরি করব তত বেশি ব্যাসার্ধ হবে, ফলে তত বেশি বেগ পাবো। কারণ আমরা ফর্মুলাই শিখেছি আর আর ভি সমানুপাতিক, ব্যাসার্ধ যত বাড়াবে বেগ বাড়বে, বেগ বাড়া মানে শক্তি বাড়ছে। কিন্তু বড় ডি নিলে কিন্তু ওই অতটা জায়গা জুড়ে, যত বড় ডি নেবে ততটা জায়গা জুড়ে তোমাকে তড়িৎ ক্ষেত্র নয়, চুম্বক ক্ষেত্র পেতে হবে। সেই চুম্বক ক্ষেত্র, একটা বিস্তৃত অঞ্চল জুড়ে চুম্বক ক্ষেত্র পাওয়াটা কিন্তু খুবই সমস্যাদায়ক। তাই আমরা যে কোনো শক্তির আহিত কণা পেতে পারি না। একটা সাইক্লোট্রন থেকে সর্বোচ্চ কত শক্তির ইলেকট্রন পাওয়া যায়, ইলেকট্রন বলছে আহিত কণা, সেটা একটু বের করব। এখন আমরা কি শিখব? এখন আমরা শিখব যে সর্বোচ্চ গতিশক্তির আহিত কণা। আহিত কণা সর্বোচ্চ কত গতিশক্তির আহিত কণা পেতে পারি? আমরা বলবো আহিত কণার সর্বাধিক ব্যাসার্ধ কত হতে পারে? সর্বাধিক ব্যাসার্ধ আর কার ব্যাসার্ধের সমান? এটা ডি এর ব্যাসার্ধের সমান, এর চেয়ে বেশি হতে পারে না। ফলে আমরা লিখতে পারি, আমরা জানি কি আর সমান কত, এম ভি বাই কিউ বি। এই ফর্মুলায় বলে দিতে পারি যে এটা যখন আর বসাবো, এটা ভি ম্যাক্স, এর চেয়ে বেশি বেগেও ঘুরতে পারে না, ভি ম্যাক্স ম্যাক্সিমাম বেগ বাই কিউ বি। অর্থাৎ আহিত কণাটি দেখো সর্বোচ্চ বেগ এর থেকে বেশি হতে পারবে না, কিউ বি আর বাই এম। এটাই হলো আহিত কণার সর্বোচ্চ বেগ। আহিত কণাটি এর চেয়ে বেশি বেগে ঘুরতে পারবে না। ফলে আহিত কণার সর্বাধিক শক্তি কত হবে? দেখো সর্বাধিক শক্তি হবে, আমরা লিখতে পারি যে আহিত কণাটির সর্বাধিক শক্তি কত, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, অর্থাৎ হাফ এম কিউ বি আর বাই এম হোল স্কোয়ার। এর চেয়ে বেশি শক্তির আহিত কণা পাওয়া সম্ভব না। হ্যাঁ, ডি এর ব্যাসার্ধ বাড়াবে, আর আমি তো বললাম ডি এর ব্যাসার্ধ বাড়ানোর সমস্যাটার কথা। এই হলো সাইক্লোট্রন যন্ত্রের গঠন, কার্যনীতি এবং সাইক্লোট্রন যন্ত্রের মূল বিষয়বস্তু। এরপরে ক্লাসে আমরা সাইক্লোট্রন যন্ত্রের কিছু সমস্যা আছে, সেই সমস্যা এবং তাদের প্রতিকার জানব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।